গায়ের জোরে হচ্ছে লিটন কুমার দাস টিকে তাসকিনের সাথে তার মানে আগের বোর্ডের ভালো সম্পর্ক, তো তাসকিনকে হচ্ছে বানানো যাবে না। এই ফাইজলামিগুলো করে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড? নাহিদ রানাকে না খেলালে জিম্বাবুয়ের সাথে আপনি পারবেন না, লিটন কুমার দাস না খেললে আপনি জিম্বাবুয়ের সাথে থাকবেন না, এরকম টেনশন করতে হয়। এটা আমার কাছে মনে খুব দুঃখজনক। পিএসএল এ খেলা মানে তো জাতীয় দলে কোনো কন্ট্রিবিউট ভবিষ্যতে করবে না এরকমটা না, নাকি পাকিস্তানি হয়ে গেল সে? রিয়াসাত ভাই, এটাই কি আসলে ইন্ডিয়া কিনে? ইন্ডিয়ার সাথে টক্কর দেওয়ার মতো কোনো টিম দুনিয়াতে আছে আপনার কি মনে হয়? না, অবশ্যই টক্কর দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে মানে কম্পেয়ার করলে নাই। আপনি যদি লাস্ট 3টা আইসিসি ইভেন্ট দেখেন, 3টার মধ্যে 2টাতে তারা চ্যাম্পিয়ন, 3টাতেই ফাইনালিস্ট। সো সবচেয়ে বড় ব্যাপার কি যে একটা টিমে আপনি দেখেন মানে একজন পেস অলরাউন্ডার, দুজন হচ্ছে স্পিনিং অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজার কথা বলতে পারেন, অক্ষরের কথা বলতে পারেন, আবার এদিকে হার্দিক পান্ডিয়া। সো তাদের আসলে অনেক অনেক বেশি অপশনস। আপনি যদি ভালো করতে চান আপনার কিন্তু অপশন খুব গুরুত্বপূর্ণ। গতকালকে যখন তাদের 4 উইকেট চলে গেল, যখন অনেকেই ভাবা শুরু করছিল যে ইন্ডিয়া হয়তো ফল করবে বা নিউজিল্যান্ড হয়তো তাদের উপর প্রেশার ক্রিয়েট করবে, সেই সময় যারা এই চিন্তাটা করতেছিল একইভাবে তারা চিন্তা করতেছিল এরপরে কে আসার বাকি আছে ব্যাটিংয়ে। সো এত বড় ব্যাটিং লাইন আপ, বোলিং ডিপার্টমেন্টে আপনি দেখেন হাউ মেনি অপশনস দে হ্যাভ, 4 স্পিনার্স, এবং এই 4জন স্পিনার মিলে 38 ওভার বল করলো। সো আমার কাছে মনে হয় আনবিলিভেবল একটা টিম। তাদেরকে আপনি কোনোভাবে এই মুহূর্তে অন্য কোনো দলের সাথে কম্পেয়ার করতে পারেন না। এই টিম যে এই টুর্নামেন্টে খেলে বা এরকম টিম অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড যে টুর্নামেন্টে খেলে, সেই টুর্নামেন্ট যাওয়ার আগে আমরা বলে গিয়েছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেটা কি আদৌ বাস্তবসম্মত কোনো কথা ছিল? না, আমাদের তো এখানে যে যার মতো করে ইচ্ছা বলে, ঠাকুরমার ঝুলির মতো গল্পগুলো, বুঝছেন, মিলুক না মিলুক গল্প তো গল্পই, ঠিক আছে। শিশু ভোলানো শিশুতোষ গল্পগুলো এখানটায় বলা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বলেন, তারা যে কথাগুলো বলেন আমার কাছে মনে হয় যে তারা অনেক ক্ষেত্রেই প্ল্যান করে আসেন না। ওই সংবাদ সম্মেলনের আগে যদি শান্ত একটু প্ল্যান করতেন যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আপনার লক্ষ্যটা কি, সেই লক্ষ্যের উত্তরটা তিনি আসলে কি দেবেন, এটা যদি একটা প্রপার প্ল্যান করতেন, অথবা তার কাছে যদি কনফিউজিং মনে হতো সিনিয়র ক্রিকেটার দু একজনের সাথে শেয়ার করে নিতেন, হি কুড গিভ আ বেটার অ্যান্সার। তো তিনি যেটা বলেছেন তিনি হয়তো দলকে মোটিভেট করার জন্য বলেছেন, বাট এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু ব্যাকফায়ার করেছে, কারণ আপনার দল তো ওইভাবে পারফরমেন্স করতে পারে নাই। আর বাংলাদেশ সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না, 8 নম্বর দল হয়ে গেছে। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা যে আমরা অনেক কিছুই করি, অনেক কিছুই বলি, ইনফ্যাক্ট উইদাউট এনি প্ল্যান। ভাই, পিএসএল আছে, সেখানে 3জন বাংলাদেশের নাম আছে। লিটন দাস আছেন, রিশাদ হোসেনও আছেন, আর সাথে হচ্ছে নাহিদ রানা আছেন। ওই সময়তে আবার হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ, জিম্বাবুয়ে 2 টেস্ট খেলতে আসবে। আপনার কি মনে হয় যে ওই সময় নাহিদ বা লিটন যেহেতু টেস্ট খেলে তাদের আসলে টি-20-র জন্য ছাড়া উচিত, যেহেতু আমাদের সামনে অনেক টি-20 আছে, এশিয়া কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ খেলবো? মানে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইজ দ্যাট আপনি কার এগেনস্টে খেলছেন। বাংলাদেশ যদি ইংল্যান্ডের এগেনস্টে খেলতো, সেটার কারণে যদি আপনি বলতেন যে নাহিদ রানাকে রাখতেই হবে, লিটন কুমার দাসকে খেলাতেই হবে, এটার একটা জেনুইন লজিক আমি পাই। বাট বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে খেলার জন্য যদি আপনার সুপারস্টার পেসারকে দরকার হয়, নাহিদ রানাকে না খেলালে জিম্বাবুয়ের সাথে আপনি পারবেন না এরকম টেনশনে থাকতে হয়, লিটন কুমার দাস না খেললে আপনি জিম্বাবুয়ের সাথে থাকবেন না এরকম টেনশন করতে হয়, এটা আমার কাছে মনে খুব দুঃখজনক। সো পিএসএল এর সময়টা আমি মনে করি বাংলাদেশের যে ক্রিকেটাররা পিএসএল এর ড্রাফটে উঠেছে, দল পেয়েছে, তাদেরকে খেলতে দেওয়া উচিত। যদি অপোনেন্ট জিম্বাবুয়ে না হয়ে অন্য কোনো দল হইতো, ইংল্যান্ড হইতো, অস্ট্রেলিয়া হইতো, ইন্ডিয়া হইতো, তাহলে আপনি বলতেন যে ঠিক আছে, যে পিএসএল এর থেকেও ন্যাশনাল টিমের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। আর পিএসএল এ খেলে যে এক্সপিরিয়েন্সটা তার নিবে, সেটা নাহিদ রানা হোক, লিটন কুমার দাস হোক, ফিউচারে তো ন্যাশনাল টি-20 টিমের হয়ে সেই এক্সপিরিয়েন্সটাকে তারা এক্সপ্লোর করার সুযোগ পাবে। সো ওই অপশনটা আপনি দেবেন না। পিএসএল এ খেলা মানে তো জাতীয় দলে কোনো কন্ট্রিবিউট ভবিষ্যতে করবে না এরকমটা না, নাকি পাকিস্তানি হয়ে গেল সে তো আর পাকিস্তানি হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ক্রিকেটেই থাকছে। তো আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের জন্য যদি ভয় পেয়ে পিএসএল অফ করে দেওয়া হয়, পিএসএল ক্রিকেটারদের যাওয়া অফ করে দেওয়া হয়, এটা ক্রিকেট বোর্ডে আরেকটা বাজে ডিসিশন হবে। যদি এরকম হয়, আসলে আইপিএল এরকম সুযোগ আসলো তাসকিন বা মুস্তাফিজের যে ফুল সিজনের জন্য আইপিএল তাদের চায়, আপনার কি মনে হয় যে ছাড়া উচিত? আইপিএল তো তাসকিন অনেকবার সুযোগ পেয়েছে, খেলতে পারেনি, মানুষের তো ড্রিম থাকে আসলে। মানে কেন ছাড়বে না, আমার সবচেয়ে বড় প্রশ্নটা। পৃথিবীর এত এত নেশনস খেলছে, তারা কিন্তু তাদের ক্রিকেটারদেরকে ছাড়ে। আইসিসি ইভেন্ট যদি চলে আসে তখন হয়তো সিনারিওটা একটু ডিফারেন্ট হয়, কিন্তু বাইলেটারাল সিরিজ বলেন, এটা ওটা বলেন, আমরা এমনও দেখেছি যে কিছু কিছু দল তাদের বি টিম দিয়ে খেলিয়েছে ক্রিকেটারদেরকে ছাড়ার জন্য। নিউজিল্যান্ডের কথা আমরা বলতে পারি, এক্সাম্পলস আছে ওয়ার্ল্ডে, যেখানটায় তাদের এত এত ক্রিকেটার আইপিএলে খেলে, বাংলাদেশের একজন দুজন যদি শেষ পর্যন্ত সুযোগ পায়, তাদের আপনি ছাড়বেন না কেন? ডেফিনেটলি সেই সুযোগটা দেওয়া উচিত। ভাই, একই সাথে যদি বলতে হয় যে সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপারটা, মুশফিকুর রহিম তো এক ফর্মেট থেকে চলে গেলেন, আসলে সেন্ট্রাল কন্ট্রাক্ট তার অবস্থানটা হয়তো পরিবর্তন হবে, সেক্ষেত্রে আর 2-1 জন ইনক্লুড করার সুযোগ আছে কিনা? নুরুল হাসান সোহান বা শামীম পাটোয়ারি। মানে আমার কথা হচ্ছে মুশফিক বা রিয়াদ চলে যাবার পর কেন 2-1 জন ইনক্লুড করা যায় এরকম টেনশন করতে হবে? সেন্ট্রাল কন্ট্রাক্ট তো এরকম না যে আপনাকে 11 বানাতে হবে, 11 জনের বেশি মাঠে নামাতে পারবেন না। সেন্ট্রাল কন্ট্রাক্ট এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে 20 জনও দিতে পারেন, আপনি চাইলে 25 জনও দিতে পারেন। আপনার যে ক্রিকেটারদেরকে ফিউচারে দরকার আপনি তাদেরকে দেবেন। মুশফিক চলে যাওয়ার কারণে আপনি নুরুল হাসান সোহানকে, শামীম পাটোয়ারিকে ইনক্লুড করবেন, এই চিন্তাটাই তো একটা বাজে চিন্তা।
আমার কাছে মনে হয় ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেন্ট্রাল কন্ট্রাক্ট এই ক্রিকেটারদের যাদের নাম আমি মেনশন করলাম তাদেরকে রাখা উচিত ছিল, এবং তাদেরকে কেন রাখা হলো না এটারও একটা ব্যাখ্যা ফারুক আহমেদ নিশ্চয়ই দেবেন। শামীম কি ডিজার্ভ করতো কিনা জায়গাটা? মানে অফকোর্স শামীম পাটোয়ারি ডিজার্ভ করতো। আপনি ফিউচার প্ল্যান করছেন, 2027 বিশ্বকাপ প্ল্যান করছেন, 2027 বিশ্বকাপের পরিকল্পনা শামীম আছে কিনা? নিশ্চয়ই আছে। 2027 বিশ্বকাপ পরিকল্পনায় আপনি যেই প্ল্যানই করেন ABCD, নুরুল হাসান সোহান আছে কিনা, মাহিদুল ইসলাম অঙ্কন আছে কিনা? সো এই ক্রিকেটাররা যদি আপনার 2 বছর 1.5 বছর পরে যদি ওয়ার্ল্ড কাপে থাকে, পরিকল্পনায় থাকে, তাদেরকে আপনি কেন্দ্রীয় চুক্তিতে রাখবেন না? কেন্দ্রীয় চুক্তিতে রাখা মানে কি? তাদেরকে একটা কনফিডেন্স দেয়া, তাদেরকে প্রতি মাসে একটা স্যালারি পাবে, তাদের সংসার চালানো নিয়ে টেনশন করতে হবে না, সেই কনফিডেন্সটা দেয়া। আপনি ফিউচার স্টারদের সেই কনফিডেন্সটা দেন নাই, বরং আপনি ফেসবুক দেখে সেন্ট্রাল কন্ট্রাক্ট করেছেন, মুশফিককে রেখেছেন, রিয়াদকে রেখেছেন, আরও 10-5 জনকে রেখেছেন, কিন্তু যেই ক্রিকেটাররা আলটিমেটলি আপনাকে সার্ভ করবে, যেই ক্রিকেটাররাই আপনার ভবিষ্যৎ, যেই ক্রিকেটাররা 27 ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে আপনি রাখেন নাই। ভাই টি-20 অধিনায়কের কথা আসতে গেলে লিটন, আপনি বারবার বলছেন যে তাসকিনি এগিয়ে, আসলে এর আগেও বলেছেন, সেক্ষেত্রে লিটনের সাথে যদি এটা কম্পেয়ার করা হয় আসলে তাসকিনিকে এগিয়ে থাকবে কিনা? গায়ের জোরে হচ্ছে লিটন কুমার দাস এগিয়ে, এটা হচ্ছে লিটনের গায়ের জোরে কথা বলছি না, এটা বলছি যে তাকে আসলে যে বানাতে চায় তার গায়ের জোরে লিটন কুমার দাস, মানে তাকে হচ্ছে লিটনকে বানাতেই হবে। পাবলিক চায় তাসকিনকে, পাবন ভাই তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন বানিয়েছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপের সময়। সো তাসকিনের সাথে তার মানে আগের বোর্ডের ভালো সম্পর্ক, উনি এই ইকুয়েশনগুলো ভালো করে, ঠিক আছে। সো তাসকিনকে হচ্ছে বানানো যাবে না। আর লিটন কুমার দাসের থেকে তাসকিন হচ্ছে কোয়ালিটিতে এগিয়ে। 20টা ইনিংসে যদি বলি, লিটন কুমার দাস 2024 সালে যে 20টা টি-20 ইনিংস খেলেছেন, এই 20 টি-20 ইনিংসে তার মাত্র 50 রয়েছে একটা। আপনি যদি খেয়াল করে দেখেন, এভারেজ হচ্ছে 16, স্ট্রাইক রেট হচ্ছে 100। এরকম একজন ক্রিকেটারকে তো আপনি 11-এ রাখার নিয়েও টেনশনে থাকবেন, তাকে আপনি ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন। ক্যাপ্টেন বানানো মানে পরের 1 বছর যত ম্যাচ হবে সবগুলোতেই তিনি 11-এ থাকবেন। আর তাসকিন আহমেদ গত 20 বোলিং ইনিংসে 33 উইকেট পেয়েছে। আপনি যে ইঞ্জুরির কথা বলছেন, প্যাট কামিন্স পেসার না, খেলছে না, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় নাই। টি-20তে আপনি 4 ওভার বল করবেন, প্যাট কামিন্স তো ওয়ানডে ক্রিকেটে 10 ওভার করে বল করে, দলকে তো চ্যাম্পিয়ন করেছে। তাসকিন আহমেদ 4 ওভার বল করলে টায়ার্ড হয়ে যাবে, খেলতে পারবে না, ইঞ্জুরিতে চলে যাবে, এই কারণে আপনি তাকে খেলাবেন না? এটা কোনো কথা হইতে পারে? তাফিদ তো ইঞ্জুরিতে পড়েনি, মুশফিকুর রহিম ইঞ্জুরিতে পড়েনি, তারা কি পেসার? এই ফাইজলামিগুলো করে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড? একদম লাস্ট প্রশ্ন ভাই, ঘরোয়া ক্রিকেটের সূচিতে একটা পরিবর্তনের কথা আমরা শুনছি, রোজার মাসে ডিপিএল হচ্ছে। আসলে আমার প্রশ্নটা হচ্ছে একদম শেষ, যে রোজার মাসে ডিপিএল আয়োজন করা বা ডিপিএল খেলা ক্রিকেটারদের জন্য কতটা কষ্টের? একজন ক্রিকেটার বলছেন এটা একটা অত্যাচারের মতো। এটা শুধু অত্যাচার না, এটা হচ্ছে অপরিণামদর্শিতা। রমজান মাসে ক্রিকেট যারা খেলছেন, প্রথমত তারা কিন্তু চাইলেও তার বেস্টটা দিতে পারবেন না। অনেক ক্রিকেটার রোজা রেখে খেলেন, ধর্মীয় অনুভূতিকে আপনার খাটো করে দেখার সুযোগ নেই ভাই। দ্বিতীয় যে বিষয়টা আপনি খেয়াল করেন, এই পার্টিকুলার টুর্নামেন্টটা হচ্ছে আপনার একমাত্র লিস্টে 50 ওভারের টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট যদি আমি বলি ইন্টারন্যাশনালের বাইরে, সেই টুর্নামেন্টটায় আপনি হচ্ছে ক্রিকেটারদেরকে বেস্ট এফোর্ট দেওয়ার অবস্থায় রাখেন না। আপনি রমজানের সূচিতেই খেলাটা ফেলান, এবং আপনি কতটা রমজানের সূচিতে খেলা ফেলানোর জন্য ডিটারমাইন, রমজান কিন্তু প্রতি বছর আগায় আগায় আসে, কিন্তু আপনার ডিপিএল এ ফিক্সচার কিন্তু রমজানে গিয়েই পড়ে। আপনি যদি বলেন যে হচ্ছে এটা 5 বছর থেকে চলছে, তো 5 বছর আগে রমজান আর এখনকার রমজানে তো 50 দিনে পার্থক্য হয়েছে ভাই। এখনো কেন রমজানে পড়ে? কারণ আপনি ডিপিএল কে গুরুত্ব দেন না, রমজানেই ফেলান।